Hello everyone, this is Carrie from Green Spectrum Study Center. আজকে আমরা পলিটির থার্ড পার্ট যেটা আছে, আমরা পলিটির বিভিন্ন কোশ্চেন সম্বন্ধে আলোচনা করছিলাম। আজকে আমাদের তৃতীয় পার্ট। এই পার্টে আমরা ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর বিভিন্ন রকম কোশ্চেন আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম যেগুলো রয়েছে আমাদের, ইউপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তারপরে আমাদের যেগুলো এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। এবং এই কোশ্চেনগুলো সম্বন্ধে যদি ডিটেলস এক্সপ্লেনেশন যদি জানা থাকে, তাহলে আমরা এই কোশ্চেন থেকে বিভিন্ন বহু কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো এবং ইন্ডিয়ান পলিটি থেকে একটা ভালো কোশ্চেন আমাদের এই প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আমরা পাবো। সুতরাং আমরা আমাদের কোশ্চেন আলোচনা শুরু করছি। 12 নম্বর কোশ্চেন যেটা বলা আছে, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল ফর দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। অর্থাৎ আমাদের দেশের সরকার দেশ চালানোর ক্ষেত্রে কি ফান্ডামেন্টাল, কি বিষয় মাথায় রেখে, যে ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি এটা মাথায় রেখে করবে, না ভারতবর্ষ একটা ধর্মীয় রাষ্ট্র সেটাকে মাথায় রেখে করবে, না ভারতবর্ষ অগণতান্ত্রিক হয়ে যাবে, না গণতান্ত্রিক পদ্ধতিতে থাকবে, ভারতবর্ষ মিলিটারি শাসন থাকবে, না সাধারণ নির্বাচনের মাধ্যমে শাসন হবে, এখানে সোশ্যাল জাস্টিস থাকবে কিনা, ইকোনমিক জাস্টিস থাকবে কিনা, পলিটিক্যাল জাস্টিস থাকবে কিনা, প্রত্যেকটা নাগরিককে কীরকম অধিকার পাবে। এই প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে নীতিগুলোর প্রয়োজন, সেই সমস্ত নীতিগুলো আমাদের এই সংবিধানের কোথায় সেগুলো উল্লেখ করা আছে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কি কি নির্দেশাত্মক নীতি রয়েছে, সেটা হলো আমাদের কোশ্চেন। তার মধ্যে 1 নম্বর হলো ফান্ডামেন্টাল রাইটস, মানে হলো মৌলিক অধিকার। বি অপশান হলো ফান্ডামেন্টাল ডিউটিস, মানে হলো মৌলিক কর্তব্য। এ হলো ফান্ডামেন্টাল রাইটস, সেটা হলো সিটিজেন, নন সিটিজেন, কিছু আছে সিটিজেন, কিছু আছে নন সিটিজেন, প্রত্যেকটার মৌলিক অধিকার আছে। আমাদের সারা ভারতবর্ষে 6টা মৌলিক অধিকার আছে। প্রথমে ছিল 7টা, তারপর একটা ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দেওয়া হয়েছে। রাইট টু প্রপার্টি ডিলিট করে দেওয়ার পরে এখন ফান্ডামেন্টাল রাইটস আছে 6টা। এই ফান্ডামেন্টাল রাইটস এগুলো হলো নাগরিকদের, কিছু আছে সিটিজেনদের, কিছু আছে নন সিটিজেন। পিপল অফ ইন্ডিয়ার পিপল হলে, ভারতবর্ষে যদি থাকে তাহলে সে এই ফান্ডামেন্টাল রাইটসগুলো পাবে। তাহলে এটা তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশাত্মক নীতি নয়, এটা হলো নাগরিকদের অধিকার। সুতরাং আমাদের 12-এর এই অপশানটা হবে না। বি ফান্ডামেন্টাল ডিউটিস, মানে হলো মৌলিক কর্তব্য, মানে একটা আমি ভারতীয় নাগরিক হিসাবে আমাদের দেশের প্রতি একটা কর্তব্য আছে। যেমন ভারতবর্ষের ন্যাশনাল ফ্ল্যাগকে সম্মান করতে হবে, এটা আমাদের কর্তব্য। আমাদের ন্যাশনাল অ্যানথেমকে, আমাদের যেটা জাতীয় সঙ্গীত আছে সেটাকে আমাদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, এটা হলো আমাদের মৌলিক কর্তব্য। সুতরাং মৌলিক কর্তব্যটা হলো নাগরিকদের। সুতরাং এটাও আমাদের রাষ্ট্র পরিচালনার, অর্থাৎ আমাদের এই ভারতবর্ষ পরিচালনা করার ক্ষেত্রে নির্দেশাত্মক নীতি বা ফান্ডামেন্টালস নয়। সি কি বলছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। স্টেট বলতে এখানে আমরা বুঝবো স্টেট বলতে অনেক ডেফিনেশন আছে। আর্টিকেল 12-এর মধ্যে আমরা স্টেট সম্বন্ধে ডিটেলসে আলোচনা পাবো, ওদিকে আর্টিকেল 36-এও আমরা পাবো। স্টেট বলতে আমরা বুঝবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটাকে আমরা বলি, স্টেট গভর্নমেন্টকে বুঝবো, লোকাল বডিজগুলোকে বুঝবো, পার্লামেন্ট অফ ইন্ডিয়াকে আমরা স্টেট বলবো, স্টেট লেজিসলেচার যেগুলো আছে, স্টেট অ্যাসেম্বলি যেগুলো আছে, রাজ্য বিধানসভা, সেগুলোকেও আমরা স্টেট বলবো। তো এছাড়া আমাদের স্ট্যাচুটারি বডি যেগুলো আছে সেগুলোকেও স্টেট বলবো। প্রত্যেকটা ক্ষেত্রে এগুলোকে আমরা স্টেট বলতে পারি। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে সমস্ত ডাইরেক্টিভগুলো দেওয়া আছে সেটা বলা হচ্ছে ডিপিএসপির মধ্যে। সুতরাং আমাদের 12-এর অ্যান্সার হবে সি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। যেহেতু অপশান ডি, অপশান এ হবে না, অপশান বি হবে না, সুতরাং অপশান ডিও হবে না,
যেখানে আছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। সুতরাং এ বি ডি ইজ দ্য রং অপশান। সুতরাং 12 সঠিক উত্তরটা হবে সি, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। 13 নম্বর কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। 1 নম্বর স্টেটমেন্ট হবে দ্য প্রেসিডেন্ট শ্যাল মেক রুলস ফর দ্য মোর কনভেনিয়েন্ট ট্রানজাকশন অফ দ্য বিজনেস অফ গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড ফর দ্য অ্যালোকেশন অ্যামং মিনিস্টার্স অফ দ্য সেড বিজনেস। অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রত্যেকটা ভারতবর্ষে বিভিন্ন দপ্তরের মন্ত্রী আছে এবং সেই সমস্ত মিনিস্ট্রিগুলো যেগুলো রয়েছে সেই মিনিস্ট্রিগুলো পরিচালনা করে প্রত্যেকটা মিনিস্টার, প্রত্যেকটা দপ্তর পরিচালনা করে এক একটা মন্ত্রী। সেই মন্ত্রীর কাজগুলো যাতে ভালোভাবে সম্পন্ন হয় তার জন্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রুল তৈরি করবেন। 1 নম্বর। 2 নম্বর অপশান যেটা বলা হচ্ছে, 2 নম্বর স্টেটমেন্ট যেটা বলা হচ্ছে সেটা হলো all executive actions of the government of India shall be expressed to be taken in the name of Prime Minister। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এক্সিকিউটিভ কাজ হয়, এক্সিকিউটিভ বলতে কি, আমাদের ভারতবর্ষে 3টে ক্ষমতার বিভাজন রয়েছে। একটা হলো আইন প্রণয়নকারী সংস্থা, কিছু রয়েছে, কিছু আছে আইন বলবৎকারী সংস্থা, আর কিছু আছে আমাদের আইন ব্যাখ্যাকারী সংস্থা। আইন প্রণয়নকারী কারা আছে, যেন আমাদের হলো পার্লামেন্ট অফ ইন্ডিয়া, স্টেট লেজিসলেচার বলতে স্টেট অ্যাসেম্বলি যেগুলো রয়েছে, বিধানসভাগুলো আছে, এগুলো আইন তৈরি করে। আইন ব্যাখ্যা কারা করে, আইন ব্যাখ্যা করে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। আর আইন হলো যারা ল অফ ল্যান্ডে কার্যকর করে তাকে বলা হয় এক্সিকিউটিভ। সেই এক্সিকিউটিভ ওয়ার্কগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেগুলো কার নামে হয়, প্রধানমন্ত্রীর নামে হয় না রাষ্ট্রপতির নামে হয়। এখানে বলছে ইন দ্য নেম অফ প্রাইম মিনিস্টার, ইট উইল বি ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট। প্রত্যেকটা এক্সিকিউটিভ কাজ আমাদের ভারতবর্ষে, প্রত্যেকটা এক্সিকিউটিভ ওয়ার্ক আমাদের প্রেসিডেন্টের নামে হয়। প্রেসিডেন্ট হলো ডি জিউর হেড অফ দ্য নেশন, আর আমাদের প্রাইম মিনিস্টার হলো ডি ফ্যাক্টো হেড। এবং অল এক্সিকিউটিভ ওয়ার্ক ভারতবর্ষে যা হয় সবই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নামে হয়। সুতরাং অপশান স্টেটমেন্ট 2 যেটা ছিল, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, স্টেটমেন্ট 2 যেটা আছে সেটা রং। আর অপশান 1 যেটা আছে, যেহেতু অল এক্সিকিউটিভ ওয়ার্ক ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট হবে, এক্সিকিউটিভ ওয়ার্কগুলো, সেই এক্সিকিউটিভ ওয়ার্কগুলো আমাদের মিনিস্টাররা করবে, সেই কাজগুলো প্রেসিডেন্টের নামে হবে। সেগুলো সুসম্পন্নভাবে সম্পন্ন করার জন্য, সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের প্রেসিডেন্ট রুলস তৈরি করতে পারেন। সুতরাং আমাদের স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস। সুতরাং আমাদের অ্যান্সার হবে 2 এর এ, 1 অনলি। এর পরের কোশ্চেন রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং শিডিউলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন্স প্রভিশনস রিগার্ডিং অ্যান্টি ডিফেকশন। অ্যান্টি ডিফেকশন বলতে বলা হয় দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আজকে এক দলে আছে, কিছুদিন পরে বিভিন্ন প্রলোভনে পড়ে অন্য দলে চলে গেল, দল ত্যাগ করে দিল, তাহলে তার ক্যান্ডিডেট বা তার যে ক্যান্ডিডেট যে পার্টির হয়ে সে লড়েছিল সেই পার্টি থেকে পার্টি ছেড়ে দিয়ে অন্য পার্টিতে গিয়ে নাম লিখিয়ে দিল। এই প্রবণতাকে আটকানোর জন্য, যেটা আমরা বর্তমান রাজনীতিতে প্রায় দেখতে পাই, সেটা আটকানোর জন্য আমাদের অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন প্রথম এনেছিলেন ভারতবর্ষে রাজীব গান্ধী। 52 অ্যামেন্ডমেন্ট, 52তম সংবিধান সংশোধন করে দলত্যাগ বিরোধী আইন এনেছিলেন আমাদের রাজীব গান্ধী, প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এই 52তম সংবিধান সংশোধন করে দলত্যাগ বিরোধী আইন এনেছিলেন। সেই দলত্যাগ বিরোধী আইনটা কোন শিডিউলের মধ্যে আমরা পাবো? অপশান এ হলো সেকেন্ড শিডিউল, আগেই আমি আলোচনা করেছি আগের ভিডিওতে। ফার্স্ট শিডিউলের মধ্যে আছে নেম অফ দ্য ইউনিয়ন, নেম অফ দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম।
সেকেন্ড শিডিউলের মধ্যে আছে প্রত্যেকটা আমাদের যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের যারা রয়েছে তাদের প্রত্যেকের ইমলিউমেন্ট ভাতা, অ্যালাউন্স, তারা কি কি সুবিধা পায়, প্রিভিলেজ, এই সমস্ত কিছু আমরা শিডিউল 2 এর মধ্যে পাবো। সুতরাং অপশান এ হবে না। ফিফথ শিডিউলের মধ্যে কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করেছি। এখানে আছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ দ্য শিডিউল্ড এরিয়া অ্যান্ড ট্রাইবাল এরিয়া। শিডিউল্ড এবং ট্রাইবাল এরিয়াতে কিভাবে পরিচালনা করা হবে, অ্যাডমিনিস্টার করা হবে, শাসন ব্যবস্থা কীরকম হবে, সেগুলো আছে ফিফথ শিডিউলের মধ্যে। এইট শিডিউলের মধ্যে আছে আমাদের ল্যাঙ্গুয়েজ, 22টা ল্যাঙ্গুয়েজের কথা আমাদের এইট শিডিউলের মধ্যে আছে। আর ডি হলো 10 শিডিউল, এর মধ্যে রয়েছে অ্যান্টি ডিফেকশন অর্থাৎ দলত্বক বিরোধী আইনগুলো রয়েছে আমাদের 10 শিডিউলের মধ্যে। সুতরাং 14-র অ্যান্সার হবে ডি, 10 শিডিউল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা এর পরবর্তীতে কিছু ইকোনমিক্সের কোশ্চেন এবং দু একটা জেনারেল নলেজ এবং আবার পলিটিক্যাল সায়েন্সের আবার একটা ভিডিও, পরবর্তী ভিডিওতে সেই সমস্ত টপিক সম্বন্ধে আবার আলোচনা করব।